লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গৌরী, আজ থেকে আমি আর ডাক্তারি করব না। আমার খুব টায়ার্ড লাগছে গৌরী, একটু রেস্ট নিচ্ছে। যাক বাবা, তান্ত্রিকের ব্যাপারটায় আমার নাম নিয়ে টানাটানি হয়নি। তবে ঈশানকে প্রাণে মারতে না পারলেও আমার একটা উদ্দেশ্য অন্তত সফল হয়েছে। ঈশানের ডাক্তারি ছেড়ে দেওয়া মানে তো মরমে মরে যাওয়া। জল ছাড়া মাছের মতো ডাক্তারি ছাড়া ঈশান ছটফট করতে করতে মানসিক যন্ত্রণায় শেষ হয়ে যাবে, আর ওর যন্ত্রণা দেখে দ্বিগুণ যন্ত্রণা পাবে গৌরী। সুতরাং যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এবার ওদের দুর্বলতার সুযোগ নিয়ে দুটোকে শেষ করতে হবে। আমি তোমাকে এভাবে হেরে যেতে দেব না ডাক্তারবাবু। তোমার আত্মবিশ্বাস আমি ফিরিয়ে আনবই। তার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব। এই নাও মা, সর ভাজা। আমি জানি এটা খেতে তুমি খুব ভালোবাসো। এই নাও। মা গো, আমাকে তুমি ক্ষমা করো গো মা। তুমি বারবার আমার কাছে আসো, কত বিপদ থেকে আমাকে উদ্ধার করো তুমি, কিন্তু আমি তোমাকে চিনতে না পেরে ফিরিয়ে দিই। আমার বোধহয় তোমাকে চেনার সৌভাগ্য হয়নি, তাই না গো? তবে আমি জানি মা, একদিন না একদিন আমি তোমাকে ঠিক চিনতে পারবো। খুব শিগগির তুমি আবার আমার কাছে আসবে। তুমি যতই ছদ্মবেশে থাকো না কেন, ঠিক চিনে নেব আমি তোমাকে। জানো তো মা, ডাক্তারবাবুর জন্য না খুব চিন্তা হচ্ছে গো আমার। মানুষটা একদম ভালো নেই। ডাক্তারবাবু বলছে ডাক্তারি করা ছেড়ে দেবে গো। ডাক্তারি যে ওর প্রাণ মা, ও ওটা ছাড়া থাকবে কি করে বলো তো? না না মা, যে করে হোক ডাক্তারবাবুকে আবার ডাক্তারি করাতে হবে। হাসপাতালে পাঠাতে হবে ওকে। রোগীদের মধ্যে থাকলে ওর মন ভালো হবে গো, না হলে ওকে সামলানো যাবে না মা। ওই অপারেশনটার পর ওর জীবনের সবকিছু কেমন ওলট পালট হয়ে গেছে। জানো তো মা, আমার মন বলছে গো, ওই অপারেশনের সময় কিছু একটা গন্ডগোল হয়েছিল। যে মানুষটা চা কফি ছাড়া কোনো রকম কোনো নেশা করে না, তার পেটে কিনা মাদক পাওয়া গেল। এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করেছে। মা গো, আমার না ওই নার্সটাকে খুব সন্দেহ হয় মা। আমার মনে হয় ওই নার্সটা কিছু একটা লুকোচ্ছে মা। ওর বাড়িতে গেলেই সবটা জানা যাবে। কিন্তু কিন্তু ওর বাড়িতে যাবো কি করে বলো তো? ও গেলেই তো তাড়িয়ে দেবে আমাকে। কি করি? মা গো, মা গো, আমার এই ঝুড়িতে
অনেক ঠাকুর দেবতার ছবি আছে। আজ সারাদিন ঘুরেও তেমন বিক্রি বাট্টা হয়নি মা। এটা আসলে ঠাকুর বাড়ি তো, অনেক আশা নিয়ে এসেছি মা। ছবি নেবে মা? নাও না মা একটা ছবি। অবশ্যই নেব গো, তুমি আগে ঝুড়িটা রাখো তো। বসো এখানে, প্রসাদ খাও, বসো বসো। দেখি, এই না। তুমি খুব ভালো মেয়ে মা। আজ আমি আসি কেমন? অনেক বাড়ি বাড়ি ঘুরতে হবে তো। ও মাসি, বলছি আমাকে একটা সাহায্য করবে গো মাসি? কে তুমি? আমার কিছু লাগবে না, তুমি এসো। মা নিজে তোমার কাছে আসতে চেয়েছে গো, তাকে এভাবে তাড়িয়ে দিও না। মাকে ঘরে আনলে দেখবে সব বিপদ থেকে উদ্ধার পাবে, আর নিজের মনের যত দোষ ত্রুটি অপরাধ স্বীকার করবে তত পাপের বোঝা লাঘব হবে। আচ্ছা ঠিক আছে, এখানেই দেখাও। দেখো না কোন ঠাকুরটা নেবে, দেখো। যা খুশি একটা দিয়ে দাও। ও মা, এভাবে বলছো কেন গো? ঠাকুরকে এভাবে অছেদ্দা করে বাড়িতে আনতে নেই, ভক্তি ভরে আনতে হয় গো। এই শোনো, তোমার জ্ঞান শোনার মতো টাইম আমার কাছে নেই। তুমি বিক্রি করতে এসছো বললে তাই নিচ্ছি, আমার কাজ আছে, তুমি যাও। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি তোমার কাজ আছে। তা তুমি কি কাজ করো গো? কোথায় কাজ করো? হাসপাতালে নার্সের কাজ করি। নার্স? ও বাবা, তুমি তো খুব পবিত্র কাজ করো গো। নার্সরা তো মানুষের উপকারই করে, কখনো ক্ষতি করতে পারে না। তোমার সাথে তো মা সব সময় থাকেন গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই দুটো ছবি আমি নিচ্ছি, তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা তোমায় কত দিতে হবে বলো তো? বলছি দিদি যে আমি বাইরে থেকে ধূপ থেকে এসেছি তো, খুব জল তেষ্টা পাচ্ছে জানো তো, একটু পানি হবে? ওই বাইরের রাস্তায় কল আছে, তা ওখান থেকে খেয়ে নাও। কি বলছেন দিদিজি? একটু পানি চাইলাম, দেবেন না? মানুষের কি এটাই ধর্ম? রাস্তার কুকুর বিড়ালদেরও তো পানি দেয়। উফ, খুব জ্বালালে তো দেখছি। আচ্ছা দাঁড়াও। আমাকে চট করে ঘুরে দেখতে হবে। কেন জানি না, আমার মন বলছে এর কাছে এমন কিছু পাবো যেটা সেদিনকে কি ঘটেছিল সেটা জানতে আমাকে সাহায্য করবে। মাগো, মাগো কিছু একটা সূত্র দাও মা, পথ দেখাও আমাকে। আমার হাতে যে বেশি সময় নেই। ছবিটা এভাবে পড়ে গেল কেন? তবে কি মা কোনো সংকেত দিচ্ছে?
টিকু কি শুরু করেছিস বলতো? কি হয়েছেটা কি? আরে কি হয়েছে সেটা তো বলবি। তুমি কিন্তু দাদা ভাই আগের মতো হয়ে যাচ্ছ, আবার সবার থেকে আলাদা আলাদা একা একা থাকছো। বৌদি আসার পর তুমি ভালো সবার সঙ্গে মিলেমিশে হইচই করছিলে। আমরা তোমাকে আবার আগের মতো কিছুতেই হতে দেব, কিছুতেই হতে দেব না, একদমই না, আগের মতো কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি না বুঝতে পারছি না, ও তো না হয় ছেলে মানুষ, কিন্তু তোমরা এরকম কেন করছো? কদিন ধরে আমার মন মেজাজটা ভালো নেই, আমি একটু একা থাকতে চাই, প্লিজ আমাকে একটু স্পেস দাও না। দেখ শান, আমরা সবাই বুঝতে পারছি যে লাস্ট কদিন ধরে তোর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু তার মানে তো এই নয় যে তুই নিজেকে ঘরে বন্ধ করে রাখবি, অ্যালুফ করে রাখবি, নিজেকে গুটিয়ে নিবি। তাতে তো আরো তলিয়ে যাবি না তুই অন্ধকারে। দেখ, ইউ আর এ ডক্টর, তুই তো আমার থেকে এই ব্যাপারগুলো বেশি ভালো জানিস, বুঝিস, তাই না? এই ভাই, তুই একবার একটু গৌরীর কথা ভাব। ও বেচারি তোকে এই অবস্থা থেকে ভীষণ চিন্তায় আছে রে। ঈশান, এবার একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। দেখো, আমার সাথে কদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে না, সেগুলো কোনোটাই স্বাভাবিক নয়। এক একটা করে ঝড় আসছে, আর আমার এতদিনের শিক্ষা, দীক্ষা, বিশ্বাস সব ওলটপালট হয়ে যাচ্ছে। শান্ত, তুমি নিজেকে একটু মানসিকভাবে শক্ত করো। দেখো, এই কাজটা তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, আর তুমি তো এত সহজে হেরে যাওয়ার ছেলে নও, তাহলে কেন ভেঙে পড়ছো তুমি? রূপমদা, আমার সাথে যেটা ঘটছে সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারছি, তাই এই নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। দেখো দাদা ভাই, আমি কিন্তু তোমার শক্ত শক্ত কথাগুলো একদম বুঝি না। আজকে রূপম দাদার জন্মদিন, আমরা সবাই মিলে নীলা দিদির বাড়িতে যাব, ব্যাস। আচ্ছা, আমাকে নিয়ে কেন টানাটানি করছিস বলতো? তোমরা যাও না ছোটকা। কারণ আমি বলেছি তুই না গেলে কোনো অনুষ্ঠান হবে না। এবার তুই ভেবে দেখ, তুই যদি অনুষ্ঠানটা পণ্ড করতে চাস কর, কিছুই হবে না তাহলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? তাহলে ওই খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট সব ক্যান্সেল করে দিতে হবে। কোথায় ভেবেছিলাম সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো, তা আর হবে না। রূপমদা, এগুলো না ব্ল্যাকমেল, কিন্তু এটা না একদম উচিত নয় দিদি। আরে চলো না বাবা, তখন থেকে কেন এমন করছো বলো তো? গেলে দেখবে মনটা ফ্রেশ হয়ে যাবে। ও দাদা ভাই, চলো না। আচ্ছা ঠিক আছে, প্রোগ্রামটা সন্ধ্যাবেলায় তো, আমি যাবো। যাবে এবার আমি একটু আসছি। আবার কোথায় চললি? আরে বাবা, একটু বাইরে থেকে ঘুরে আসছি। তোমরা তো যাত্রা শুরু করেছো। আরে আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা, ভুলে যাস না ব্যাপারটা। হ্যাঁ, মনে থাকে যেন। হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেছে। গৌরী আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল সেটা আমরা কমপ্লিট করতে পেরেছি। ঈশান তাহলে যাচ্ছে। আমার আগেই সন্দেহ হয়েছিল, এখন নিশ্চিত হলাম তুমি ডাক্তার ঘোষালের বউ। মিথ্যে পরিচয় দিয়ে আমার ঘরে ঢুকেছো চুরির মতলবে। চোর কোথাকার, তার আমি পুলিশে ফোন করছি। পুলিশ ডাকবে তুমি? ডাকো পুলিশ, ওরা এলে জানতে পারবে তোমার কাছে এতগুলো টাকা এলো কি করে, আর সেগুলো লুকোনোই বা ছিল কেন, সব জানতে পারবে পুলিশ এলে। তুমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছো রমা, আমি আজ তোমাকে ছাড়বো না। আমার ডাক্তারবাবু এমন কাজ করতেই পারে না। তোমার স্বামী কি করেছে আমি কি করে জানবো? আমি সামান্য নার্স, ভুল করেছেন ডাক্তার ঘোষাল, তুমি আমাকে কেন ধরছো? আমি আজ আমার মাকে সঙ্গে নিয়ে এসেছি, তুমি সেই মায়ের সামনে মিথ্যে কথা বলছো, এর ফল কিন্তু ভালো হবে না। ভালোই ভালোই বলছি, বলে দাও কেন সেদিন ডাক্তারবাবু আচ্ছন্ন হয়ে গেছিল? কেন ঘরের মধ্যে অপারেশন করতে গেছিল? কেন ওর পেটে মাদক পাওয়া গেছিল? বলো রমা, তুমি কি মিশিয়েছিলে ডাক্তারবাবুর চায়ে? কি মিশিয়েছিলে? তুমি যদি এখনো তোমার অপরাধ স্বীকার না করো, তাহলে পুলিশ ঠিক কথা বার করবে। না না, তুমি আমাকে পুলিশে দিও না। তুমি জানো না আমি মুখ খুললে আমার কত বড় বিপদ হবে। আমাকে একেবারে চুপ করিয়ে দেবে। শুধু এইটুকু জেনে রাখো, আমি নিজের ইচ্ছে মতো কিচ্ছু করিনি। কে তোমাকে বলেছিল এই কাজ করতে? কার জন্য তুমি বিপদে পড়বে? আমাকে কিন্তু সবটা খুলে বলো, না হলে তুমি আরো বড় বিপদে পড়বে। বলো রামা। কি হলো বলো? আমার উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে, তুমি যাও এখান থেকে প্লিজ। আমি সত্যিটা না জেনে এখান থেকে এক পাও নড়বো না। এখানে কথা বললে তোমার আমার দুজনেরই বিপদ হতে পারে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাল যখন হাসপাতালে যাব তোমাকে সব বলবো। তুমি কালকে হাসপাতালেই যাবে না, পালিয়ে যাবে এখান থেকে। আমি যেই জিনিসের মধ্যে জড়িয়ে পড়েছি সেখান থেকে পালানোর কোনো পথ নেই। এখন যদি তুমি এখান থেকে না যাও, ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে।
তুমি জানো না ওরা কতটা ভয়ঙ্কর। ও কার কথা বলছে? কারা ডাক্তারবাবুর এমন ক্ষতি করার চেষ্টা করছে? আমি আমার কথার খেলাপ করব না, এই ঠাকুরের নামে বলছি। বেশ, তুমি যখন ঠাকুরের নাম করে বলছো আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি পালিয়ে যাও, তুমি যেখানেই পালিয়ে যাও না কেন, আমি ঠিক খুঁজে বের করব তোমাকে। তখন মাই তোমাকে চরম শাস্তি দেবে। সত্যিটা আমি জানবই। আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? নিজের বউকেও চিনতে পারছে না, একটু ঘুমটা দিয়ে আছি বলে। দাঁড়াও একটু মজা করি। কি হলো, কাঁদছেন কেন আপনি? আমার খুব লেগেছে। ও কোথায় লেগেছে আমায় বলুন, কি সমস্যা হয়েছে আমি দেখছি। আপনি দেখে কি করবেন? আপনি কি ডাক্তার নাকি? হ্যাঁ, না মানে দেখুন, কান্নাকাটি করে তার ব্যথা সারবে না। কোথায় কি হয়েছে বলুন, আমি দেখছি। আমার পায়ে খুব লেগেছে। পায়ে? কোথায়, কোন পায়ে দেখি? মাথায় 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 লেগেছে। মাথায় লেগেছে? কোন জায়গাটা দেখি? হাতেও খুব লেগেছে, খুব। আশ্চর্য, এত জোরেও তো ধাক্কা লাগেনি, আমি আপনাকে ধরেও নিয়েছিলাম। এত জায়গায় কি করে লাগলো আপনার? তাহলে আপনি কি ভাবছেন আমি মিছি মিছি বলছি আমার লেগেছে? আশ্চর্য তো, আপনাকে দেখতে হবে না, যান। কি নিচে এসে ধাক্কা মারলো, উল্টে আমার উপর রাগ দেখাচ্ছে। আপনি নিশ্চয়ই বাড়িতেও বউয়ের সঙ্গে এরকম রাগারাগি ঝগড়াঝাটি করেন। এরকম আজে বাজে কথা কে বলতে বলেছে আপনাকে? আপনি আমার বউকে চেনেন? সে এসে বলেছে আপনাকে? যাই হোক, আপনার হাতে লেগেছিল বললেন তো, কোথায় দেখি, হাতটা দেখি। আমি আমার স্বামী ছাড়া কাউকে হাত ধরতে দিই না, আমার হাত ধরবেন না একদম। চাপ বাবা, তো আচ্ছা সমস্যা হলো কি করি? আচ্ছা, আপনি এক কাজ করুন, দাঁড়ান, আপনি অন্য কোন একজন ডক্টরকে দেখিয়ে নেবেন। এই নিন ডক্টরের ফিস। না না, আমি অন্য পুরুষের হাত থেকে টাকা নিতে পারবো না, লোকে কি বলবে? আরে বাবা, আমি তো আপনার ডক্টরের জন্য ফিস দিচ্ছি। ডাক্তার দেখিয়ে এই ব্যথা সারবে না। তাহলে তাহলে কিভাবে সারবে শুনি? জড়িবুটি দিয়ে? সেটাও না, আমার স্বামী বলেছে একটা ওষুধ আছে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি ব্যথা সেরে যায়। কি ওষুধ? আর আপনার স্বামী কি ডক্টর? উনি আমার স্বামী। আরে বাবা, কি ওষুধটা কি? ওষুধ? আরে কি কর গৌরী, এসব এসব কি গৌরী? ভর দুপুরে রাস্তায় এরকম অদ্ভুত পোশাকে কেন ঘুরে বেড়াচ্ছ তুমি? তোমাকে ধরবো বলে। গৌরী, কি হয়েছেটা কি বলো তো? কি শুরু করছো তুমি? এই রাস্তায় দাঁড়িয়ে আমার এখন তোমার সাথে ইয়ার্কি মারার একদম ইচ্ছে নেই। আর বড্ড বাড়াবাড়ি শুরু করেছো তুমি গৌরী কয়েকদিন ধরে, এবং এতে কোনো লাভ হচ্ছে না সেটা তুমি বুঝতেও পারছো না। ডাক্তারবাবু, আর কোনো ভুল হবে না গো, আমি কোনো ভুল হতে দেব না। বরং যে ভুলটা হয়েছে সেটা আমি ঠিক করে দেব। মানে? আচ্ছা যাই হোক, শোনো, তুমি আগে ঘরে চলো। এই পোশাকে রাস্তায় ঘুরে বেরিও না, চলো ঘরে চলো। এসো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। চলো চলো। এসো। এসো এসো, সাবধানে, আমার আসনে যেন একটা আঁচড়ও না লাগে। রাখো এখানে। বাহ বাহ, আমার সমস্ত জিনিস আবার আগের মতো সাজিয়ে দাও। আমার চেম্বার আবার আগের মতো হয়ে উঠবে। এটা তো আমারই চেম্বার। হ্যাঁ, এটা ঠিকই। ঈশান কিছুদিনের জন্য আমার চেম্বারটা জবরদখল করেছিল, কিন্তু আর নয়। এই সব হচ্ছে? দাঁড়াও, আমি এক্ষুনি বৌদিকে বলছি। আবার আমি এখানে বসে বসে আমার ভক্তদের দেখব, ভক্তরা দেখা করতে আসবে, আমি বিধান দেব, আমি প্রতিকার করব। শৈলমা,
শৈলমার জয় জয়কার হবে আবার চারিদিকে। ঈশানের চেম্বারের কোনো নাম গন্ধ পর্যন্ত থাকবে না। না শৈলমা, ডাক্তার বাবুর নাম এখান থেকে সরানো যাবে না। ছাড়ো আমার হাত। এত সাহস তোমার? তুমি আমার হাত ধরেছো? আপনি যতবার অন্যায় করবেন আমি ততবার বাধা দেব। ডাক্তার বাবু এই চেম্বারে আবার রুগী দেখবেন। যেসব জিনিসপত্র এখানে ঢুকিয়েছো সেই সব কিছু বের করে নিয়ে যাও। চেম্বারটাকে আবার আগের মতো সাজিয়ে দাও তোমরা। ডাক্তার বাবুর কোনো জিনিস এখান থেকে সরবে না। গৌরী, শুধু শুধু একটা চেম্বারকে সাজিয়ে রেখে কি করবে বলো তো তুমি? ঈশানের যা অবস্থা, ও আর কোনোদিনও ডাক্তারি করতে পারবে বলে আমার তো মনে হয় না। তার চেয়ে এই ভালো না যে আবার আগের মতো আমার চেম্বার সাজিয়ে আমি বসি। আমিও আপনাকে বলছি শৈলমা, ডাক্তার বাবু এই চেম্বারে আবার রুগী দেখবে, আবার হাসপাতালে যাবে, সবকিছু আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। ঢাকো ঢাকো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাও গৌরী, কোনো লাভ নেই। কারণ ঈশানকে আমি ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছি। এবার শুধু অপেক্ষা তোমাকে ভাঙার। যেদিন সেটা হবে সেদিনই 16 কলা পূর্ণ।